বাংলা ব্যঞ্জন বর্ণ শেখা যাক। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ন ত থ দ ধ ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল ব শ ষ স হ র র অন্তস্থ খণ্ডত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তাহলে ব্যঞ্জন বর্ণ শিখতে গেলে আমাদেরকে একটা জিনিস প্রথমে জানতে হবে, সেটা হলো বর্গ কাকে বলে। বর্গ বর্গ কাকে বলে? বর্গ মানে কি বলতো, ধরো একটা চৌকোনো জিনিস, তার এইদিকে যতটা আর এই লম্বার দিকেও ততটা, সেই জিনিসটাকে বলে বর্গ। তাহলে যদি আঁকি আমরা, তাহলে তো 5 ভাগে ভাগ করি, 1 2 3 4 5, এদিকেও 5 ভাগে ভাগ করি, 1 2 3 4 5। তাহলে যে বাক্স ছোট ছোট, এদিকে কতগুলো বাক্স আছে? 1 2 3 4 5, 5টা বাক্স। এদিকে উপর নিচে 1 2 3 4 5, 5টা বাক্স। তাহলে এদিকেও 5টা, এদিকেও 5টা। আচ্ছা, যদি বলি টোটাল কতগুলো বাক্স হলো, গোনা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে একদিকে যদি 5টা থাকে, তাহলে টোটালে পাওয়া যায় 25টা। এইটাকে এরকমভাবে বলা হয় 5-এর বর্গ। 5-এর বর্গ হলো 25। এরকম আরও আছে, এই যে 5-এর ঘরের নামটা যখন বলি না, যে 5 5 চেয়ে 25, তার মানে ওই 5কে 5 দিয়ে গুণ করলে হয় 25। তেমনি আরও আছে, যেমন 3 3-কে 9, তাহলে 3-এর বর্গ হলো 9। 4 4-এ 16, তাহলে 4-এর বর্গ হলো 16। তেমনি আর কি, তেমনি হচ্ছে বর্গ। তো এইখানেও এই যে একটা ঘর কাটি দিয়ে গুনে নিই, এইটি হচ্ছে একটি বর্গ। কেন? এদিকে যদি গুনি 1 2 3 4 5, আর এই পাশে গুনলে 1 2 3 4 5, সেই জন্য এটা একটা বর্গ, এটাকে বলা হয় বর্গ। বর্গ। এইবার আমরা যদি পড়ি ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ, তাহলে যখন প্রথম লাইনটা পড়ছি তখন জিভটা এক জায়গায় লাগছে, জিহা যেটা, কোথায় যেন গলার কাছটা একটু লাগছে মনে হচ্ছে। ক খ গ ঘ একই জায়গায় লাগছে, ঙ একই জায়গায় লাগছে। তেমনি প্রত্যেকটা লাইনই বর্গের কোথাও না কোথাও লাগে পড়ার সময়, বলার সময়। আর সেই জন্যই এরকমভাবে সাজানো আছে। আমাদের বর্ণমালা খুব বুদ্ধি করে যারা তৈরি করেছেন, তারা বেশ ভাবনা চিন্তা করে করেছেন। মানে ওই ইংরেজির মতো নয়, ইংরেজি যেমন কোনো ভাবনা চিন্তা নেই, যা হোক তাও একটা করে দেওয়া হয়েছে, তেমনি নয় আর কি, অনেক ভাবনা চিন্তা করে সাজানো হয়েছে। তো দ্বিতীয় লাইনে আসা যাক, চ ছ জ ঝ ঞ। আচ্ছা, এখানে যে জ বললাম, এই জ, আরেকটা কিন্তু জ আছে, কোথায়? এখানটায়। এই জটা যেহেতু এই বর্গের মধ্যে, সেই জন্য এটার অন্যরকম নাম আছে। সেই নামটাকে বলা হয় বর্গীয় জ। বর্গীয় জ। কেন বর্গীয় জ? কেন বর্গের মধ্যে, বর্গের সম্বন্ধীয়, সেই জন্য বলে বর্গীয়। বর্গীয়। যেমন কেউ যদি স্বর্গে যায়, তাকে বলে স্বর্গীয়, স্বর্গীয় অমুক লোক। তেমনি আর কি বাংলা ভাষায় আর এরকম উদাহরণ আছে। ধরো দেশ, দেশ, সেখান থেকে দেশীয়, তাই না? ওই যে বলে না, দেশীয় প্রযুক্তিতে তৈরি, সেই হচ্ছে দেশীয়, কেননা দেশে তৈরি, দেশীয়। তেমনি বর্গের মধ্যে আছে বর্গীয়। বর্গীয় জ ঝ ঞ ঞ।
এটা অনেকটা নয়েরই মতো, কিন্তু জিভটা লাগছে ওই চ বলার সময় যেখানটায় জিভ লাগছে, ওই ন বলার সময়ও সে একই জায়গায় লাগছে। তেমনিভাবে এইটাও ঙ, ওই গলার ওই ক, খ, গ, গলার যেখানে লাগছে সে একই জায়গায় লাগিয়ে যদি ন বলতে চেষ্টা করি, তাহলে এরকম একটা আওয়াজ বেরোবে, ঙ। তাহলে এই লাগে, এটা কণ্ঠ। এই জায়গাগুলো গলাতে লাগে, সেই জন্য কণ্ঠ বলে, কণ্ঠ বর্ণ। ট, ঠ, ড, ঢ, ন, এটা মূর্ধাতে লাগে, সেই জন্য এটার নাম হচ্ছে মূর্ধন্য। যে জায়গাটায় লাগছে সেই জায়গাটার নাম মূর্ধা, ট, ঠ, ড, ঢ বলার জন্য। তেমনি ত, থ, দ, ধ, ন, এই যে যেখানটায় লাগছে ন বলার সময় বা ত বলার সময়, সেই সেই অংশটাকে বলা হয় দন্ত। দাঁতে দাঁতে আছে ত, থ, দ, ধ, ন, তাহলে দন্তন্য, দন্তন্য, মূর্ধন্য, দন্তন্য। উচ্চারণটা অনেকটা একই রকমই, যেমন, কিন্তু পার্থক্য আছে, সামান্য পার্থক্য আছে। ধরলাম পানিনি, তাহলে পানিনি, পা নি, পানিনি বলার চেষ্টা করো, দেখো তাহলে একটা ন দেখবে দাঁতের কাছে লাগবে, বললেই লাগবে, আরেকটা ন লাগবে একটু পেছনের দিকে লাগবে, সেই জন্য একটা দন্তন্য একটা মূর্ধন্য। তেমনি আর কি প, ফ, ব, ভ, ম, এটা বুঝতেই পারছি যে আমাদের ঠোঁটগুলোর কাছে লাগছে, সেই জন্য সব ঠোঁটে। প, ফ, ব, ভ, ম, সেগুলো বলে ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট, ওষ্ঠ। তাহলে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, তাই তো। তাহলে কি যেন বলা যায়, আচ্ছা, তাহলে এই যে কণ্ঠ, এটা শেষ অক্ষরটা কি, এটা ঙ, এটা একটা নয়েরই মতো, শুধু কণ্ঠ দিয়ে বলার চেষ্টা করছি। যেখানটায় বলে ক বলার সময় যেখানটায় লাগছিল ক, ঠিক একই জায়গায় বলে যদি ন বলার চেষ্টা করি, তাহলে এই আওয়াজটা বেরো ঙ। তাহলে এটার একটা যদি নাম দিতে বলে কেউ, কেউ যদি নাম দিতে বলে, এটা এইগুলো যেরকম নাম দেওয়া হয়েছে, যেমন মূর্ধন্য, দন্তন্য, তাহলে এইটার নাম কি হবে, এটা হবে কণ্ঠন, তালব্য ন, নেওয়া পরেরটা কণ্ঠন, এটা হচ্ছে গিয়ে দন্তন্য। আর এইটা, এটা যদি নাম দিতে বলে কেউ, এটা হয়ে যাবে ওষ্ঠন, কেন ম, ঠোঁটে ঠোঁট লাগিয়ে দন্ত ন বলার চেষ্টা করছি। তাহলে এই হচ্ছে আমাদের বর্গ শেষ হলো। এরপরে আসি এই এই জায়গাটা, দ্বিতীয়টা, দ্বিতীয় অংশটা হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে জ। ওই যে একটি জ পাওয়া গেছিল বর্গের মধ্যে, সেটার নাম দেওয়া হয়েছিল বর্গীয় জ। এটার নাম অন্তস্থ জ। অন্তস্থ কেন বলে তা ঠিক জানা নেই আমার। অন্ত বলতে বোধহয় মাঝে, শেষে, সেই জন্য অন্তস্থ জ, অন্তস্থ জ। র, ল, ব, ব, ঠিক ব না, এটা ও, ও, এরকম একটা উচ্চারণ। তাহলে এই বয়ের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হলো, একটা ব কিন্তু এখানে পেয়েছিলাম, যেটা ঠোঁটে ঠোঁট লাগিয়ে ব, আর একটা ব পাওয়া গেল এখানে। তাহলে এই বটার যদি নাম জিজ্ঞেস করি, এই বটাকে কি নাম দেওয়া হবে, এটা তাহলে বর্গীয় ব, যেরকমভাবে বর্গীয় জ ছিল তেমনি বর্গীয় ব, এটাকে বলে বর্গীয় ব, কেননা বর্গের মধ্যে আছে, কেন বর্গীয় ব। আর এটা হচ্ছে কি অন্তস্থ ব, যেমন করে এটা অন্তস্থ জ, এটা অন্তস্থ ব। ওয়া, উচ্চারণটা অ্যাকচুয়ালি ওয়া, এরকম, যেমন ওয়েবসাইট, ওই যে ওয়া, সেই উচ্চারণটা হচ্ছে এইটা। তারপরে তালব্য স, তালব্য স, এই যে তালব্য স অ্যাকচুয়ালি তালুতে লাগছে,
তালুতে লাগছে মানে এই যে এইটা ছিল তালু, তালুর লাইন। চ ছ জ ঝ ঞ চ, ওই একই জায়গায় জিভ লাগিয়ে যদি আমরা স বলার চেষ্টা করি তাহলে এই তালব্য স এই উচ্চারণটা হয়। তাহলে এই তালব্য সটা অ্যাকচুয়ালি এটা ওই যে ওই ওই যে জায়গাটা লাগছিল চ ছ বলার জন্য সেই একই জায়গায় লাগিয়ে তালব্য স হয়। তেমনি দ্বিতীয় স যেটা মূর্ধন্য স, মূর্ধন্য স, যেমন করে মূর্ধন্য ন, তেমনি ওই একই লাইনে মূর্ধায় লাগিয়ে, হ্যাঁ, ট ঠ ড ঢ লাইনে লাগিয়ে আমরা এই সটা বলি। স, ষাঁড় লাগিয়ে বলার চেষ্টা করো তাহলে হবে ষাঁড়। সেই জন্য এটাকে বলে মূর্ধন্য স। আর এটা দন্ত, যেমন করে দন্ত ন তেমনি এটা দন্ত স। তারপরের লাইন ত থ দ ধ ন, আর ওই একই জায়গায় লাগিয়ে যদি আমরা স বলার চেষ্টা করি স, সেটা হয়ে যায় দন্তস্ব। তাহলে তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। হ, হটা একটা অদ্ভুত ধরনের বর্ণ। আমরা আগে যেটা স্বরবর্ণ ছিল অ আ, এগুলো স্বরবর্ণ কেন ছিল? কেননা এগুলো উচ্চারণ করার সময় জিভ বা মুখের কোথাও লাগতো না। অ আ ই ই, সেই জন্য এগুলোকে স্বরবর্ণ বলতো। এই হ, হটাও প্রায় আধা স্বরবর্ণের মতো, হ বলার সময়ও তেমন কোথাও লাগেটাকে না। হ্যাঁ, সেই জন্য ইংরেজিতে যেমন ভাওয়েল আর কনসোনেন্ট দু প্রকার আছে, এ বি সি ডি, এর মধ্যে এ হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। তেমনি এই হটা আর ইংরেজিতে যেমন ওয়াই ছিল সেমি ভাওয়েল, তেমনি আমাদের বাংলাতে এই হ হচ্ছে সেমি ভাওয়েল, মানে অনেকটা স্বরবর্ণের মতনই আর কি, বলতে গেলে কোথাও লাগে না। হ, র, র, তাহলে র বলার সময় এটা অনেকটা রয়েরই মতো কিন্তু লাগছে অন্য জায়গায়। হ্যাঁ, রটা কোথায় লাগছিল? ল, ল, চ ছ জ ঝ ল, তাহলে লটা লাগছিল এই চ ছয়ের জায়গাতেই। তেমনি রটাও লাগছিল, র, রটাও লাগছিল অনেকটা ওই জায়গাতেই, এই চ ছ বলার সময় ওই এই এই দুটো অংশের কাছাকাছি। তেমনি রটাও ওই চয়ের লাইনে এইখানটা যেখানটা লাগে সেই জায়গাটায় লাগে। রটা যেমন একটু আগের দিকে লাগে, র, র, রটা একটু পেছনে লাগে, সেই জন্য এটা কণ্ঠ। তারপরে এটা কি? তালু, তাহলে এই তালুতে লাগে র, সেই জন্য এটাকে তালব্য র বলা যেতে পারে। রটাকে তালব্য র বলা যায়, যেমন করে এটাকে তালব্য স বলতাম তালুতে লাগতো বলে, তেমনি আর কি। র, এটাও রয়ের মতো উচ্চারণ, এই রয়ের মতো, কিন্তু এটা আরো পেছনে লাগে, ওই কণ্ঠের দিকে লাগে প্রায়। হ্যাঁ, কণ্ঠের দিকে লাগে, সেই জন্য ওই ক খ গ ঘ বলার সময় যেখানে লাগে অনেকটাই সেই জায়গাটায় আশা হা কণ্ঠের কাছে লাগে, সেই জন্য এটাকেও কণ্ঠ র বলতে পারি আমরা। হ, র, র, অন্তস্থ অ, আবার এটা অন্তস্থ অ, কেননা এই যে আরেকটা অ ছিল, হ্যাঁ, এটাও একটা অন্তস্থ অ। খণ্ড ত, খণ্ড, খণ্ড মানে কি? এই যে ধরো একটা গোটা জিনিস আছে, গোটা জিনিস, সেটাকে দুভাগে ধরুন ভাগ করে দিল, দুভাগে ভাগ করে দেওয়া হলো, দুভাগে ভাগ করে দেওয়া সেটাকে বলে খণ্ড, খণ্ড হয়ে গেল। এদিকে একটা খণ্ড, এদিকে একটা খণ্ড। খণ্ড মানে তাহলে ভাঙা। হুম, এই যে খণ্ডত্ব, এই খণ্ডত্ব মানে তয়েরই মতো, কোথায় গেল তটা, ত থ দ ধ, এই যে ত, এই তয়েরই মতো, তয়েরই মতো কিন্তু ভাঙা।
না হাফ ত আর কি বলা যেতে পারে, সেই জন্য এটা খণ্ডত্ব। অনুসার, এটা হচ্ছে গিয়ে কিরকম উচ্চারণ, ঢং ঢং করে উঠলো, যেমন ওই যে অনেকটা নয়েরই মতো কিন্তু কম, মানে খণ্ড নয়ের মতো আর কি, অল্প সময়ের জন্য হয় উচ্চারণটা, শেষে থাকে বর্ণের। বিসর্গ, বিসর্গটা চিহ্ন, এগুলো একটা চিহ্ন কিরকম, কোনো শব্দের শেষে জোর আওয়াজ বের করার জন্য এই বিসর্গ ব্যবহৃত হয়। কিরকম, যেমন যা, ওই যে একটা আহ, এই যে একটা বললাম, এটা এটাকে লেখার সময় এরকম বিসর্গ দিয়ে দেওয়া হয়। তাহলে যে জিনিসটা বলা হচ্ছে তারপরে একটা জোর মতো একটা দেওয়া হয়, সেটাকে বলে বিসর্গ। আর আছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু বলতে ওই নাকি স্বরে যেগুলো হয়, চাঁদ, একটু নাকি স্বরে চাঁদ, তেমনি আর কি। তারপরে আর কি নাকি স্বরে আর কি হয়, যেমন কাঁকড়া, এরকম আর কি, নাকি স্বরে যেটা উচ্চারণ, সেগুলোর জন্য এই চন্দ্রবিন্দু। তাহলে এটা শেখা গেল আমাদের বর্ণমালা। তাহলে বর্গের মধ্যে কটা আছে, 1 2 3 4 5, 5-এর বর্গ হয় আমরা জানি 25, তাহলে এই এর মধ্যে আছে 25, 25। এদিকে কটা আছে, 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40, তাহলে 40। এটা হচ্ছে কি আমাদের ব্যঞ্জন বর্ণের তালিকা, ব্যঞ্জন বর্ণের তালিকা। তার মধ্যে কিন্তু অনেক জিনিস রয়েছে, যেমন এগুলো সব কণ্ঠ, তালু, তারপরে কি মূর্ধর, মূর্ধা, তারপরে দন্ত, তারপরে ওষ্ঠ, এগুলো। তার মধ্যে আবার কয়েকটা কয়েকটা জিনিস যেমন একই রকম, যেমন 3খানা স বিভিন্ন বিভিন্ন জায়গায় লেগে উচ্চারণ হয়, সেই জন্য 3টে স। হ্যাঁ, এগুলোকে ওখানের মধ্যেও ঢুকিয়ে দেওয়া যেত কোথাও না কোথাও, যেমন এই শটাকে যেমন এই লাইনে ঢুকিয়ে দেওয়া যেত, এই মূর্ধন্যস্বটাকে এই মূর্ধন্যর পরে এইখানটায় ঢুকিয়ে দেওয়া যেত, তো ঢোকায়নি, কোনো কারণে ঢোকায়নি, যারা রেখেছে তারা ওইটার অতটা গুরুত্ব দেয়নি। তারপর যেমন র র র, এগুলোকে যেমন এই রটাকে যেমন এই কণ্ঠে ঢুকিয়ে দেওয়া যেত, এখানটা ঢুকিয়ে দেওয়া যেত। তাহলে কেউ জিজ্ঞেস করতে পারে, আচ্ছা এই 3টে লাইনের তো স আছে, তাহলে এই কণ্ঠের সটা কোথায় গেল? কণ্ঠে কি কোনো স নেই? কণ্ঠেও স আছে, কিন্তু আমাদের বাংলা ভাষায় সেই জিনিসটা ব্যবহৃত হয় না। হ্যাঁ, খা খা, ওই অন্যান্য ভাষায় আছে, যেমন জার্মানিতে ওরা করতে পারে, যেমন মিউনিক, শিকাগো, চিকাগো, মিউনিক, অনেকটা ক্ষয়ের মতো হয়। সেই জন্য যদি আমরা ওই বানানটাও দেখি, মিউনিক সিএইচ আছে, ওই সি সয়ের মতো আছে একটা, তো এতেও একটা আছে, একটা সয়ের মতো জিনিস আছে, কণ্ঠ দিয়েও করা যায়, কিন্তু আমাদের ভাষায় ব্যবহৃত হয় না, সেই জন্য নেই, আমাদের বর্ণমালাতেও নেই। তেমনি আর কি জানা গেল, যেমন হ, এটা জানা গেল যে সেমি ভাওয়েল, অনেকটাই স্বরবর্ণের মতো, কেননা উচ্চারণ করতে গেলে কোথাও লাগে না। তেমনি অন্ত্যহস্ত তাই, উচ্চারণ করতে গেলে কোথাও তেমন একটা কোথাও লাগে না, তেমন একটা কোথাও লাগে না। এই হচ্ছে, এটা মুখস্থ করবে। কিরকম মুখস্থ করবে, ক খ গ ঘ ঙ, উচ্চারণ স্পষ্ট করে, চ ছ জ ঝ ঞ ঞ, এই 9টা বলা প্র্যাকটিস করা দরকার আছে। এই একই জায়গায় লাগিয়ে, যেখানটা লাগিয়ে চ বলছো, চ ছ, সেই একই জায়গায় লাগিয়ে দন্ত ন বলার চেষ্টা করলে ওই ওই আওয়াজটা বেরোয়, ঞা ঞা। ইংরেজিতে যেটা বলে, ধরো একটা, এই আমেরিকানরা বলে নাও, নিয়াও, নাওয়ের বানানটা তাহলে কি হবে, নাও, গো দেয়ার নাও, তাহলে নাওয়ের বানানটা হবে এরকম, নাও।
আমরা লেখার সময় দন্ত্য ন আকার দিয়ে দিই, এরকম লিখি, কিন্তু লেখাটা যদি উচ্চারণের হিসাবে লেখা হয় তাহলে এই নেয়া এরকম এরকম লেখা দরকার ছিল। এটাই প্রকৃত উচ্চারণ, এভাবেই লেখা উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাতে অনেক সময় মানে আমরা লেখার সময় সহজ করে নিই, সেই জন্য এরকমভাবে লিখি। সহজ করার আরও উদাহরণ আছে, যেমন যেমন এই অনেক জায়গায় যেখানে রি, তার বদলে আমরা এই রয়ের মতো লিখে দিই আর কি। রি কিন্তু স্বরবর্ণের মধ্যে ছিল। স্বরবর্ণ মানে কাকে বললাম? যেটা কোথাও লাগানো হয় না, মানে মুখের কোথাও লাগে না যেখানটায় বলতে গেলে, সেটা হচ্ছে স্বরবর্ণ। যেমন যেমন উদাহরণ কি ইংরেজিতেই আছে, যেমন রিভার, রিভার, রিভার মানে নদী। সেই যে রি, এটা কিন্তু স্বরবর্ণের রি, বলার সময় এরকম বলতে হবে রিভার। লেখার সময় এরকম লেখা উচিত যদি উচ্চারণ অনুযায়ী লিখতে চাই, কিন্তু যেহেতু অন্যরা সবাই লেখে সেই জন্য এরকমভাবে লিখে দিলে হয় রিভার। এমনি র দিয়ে চালানো হয় আর কি, কিন্তু আসলে এটা রি, আমাদের স্বরবর্ণের রি, সেরকম ব্যাপার। তো এরকমভাবে উচ্চারণ করে করে পড়বে। চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ন মূর্ধন্য ত থ দ ধ ন প ফ ব ভ ম। এবার আমি যখন ছোট ছিলাম তখন তখন কিন্তু আয়তা পায়তা মুখস্থ করেছিলাম। যেমন ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ। এরকম ভাবে উপর নিচেও করেছিলাম, উপর নিচেও করেছিলাম। অনেকে করে, উপর নিচেও করা যায়, মনে রাখলে ভালো, সুবিধা হয়। যেমন ইংরাজিতেও ইংরাজিতেও যেমন এ বি সি ডি, এ বি সি ডি ই এফ মুখস্থ করি তো আমরা। আমি যখন ছোট ছিলাম আমার উল্টো দিকেও করেছিলাম, জি ওয়াই এক্স ডাব্লিউ বি টি এস আর কিউ পি ও এন এম এল কে জে ওয়াই এইচ জি এফ ই ডি সি বি এ। তাহলে উল্টো দিক থেকে শেষে কি আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি, ওয়াই জি ডাব্লিউ এক্স, ডাব্লিউ এক্স উল্টো দিক থেকে জি ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি ও এন এম এল কে জে আই এইচ জি এফ ই ডি সি বি এ। উল্টো দিক থেকেও করা যায়, বুঝতে রাখলে ভালো, মজা আর কি। তো এভাবে বর্ণমালা, আমাদের বর্ণমালা খুব ভালো করে পড়া উচিত, কেননা অনেক ভাবনা চিন্তা করে এরকম তৈরি করা হয়েছে। এই ইংরাজির মতো ফালতু বর্ণমালা নয়। ইংরাজিতে কি কোনো নিয়মের ছিরি নেই, ওই এ বি সি ডি যেমন তেমন করে যা মনে হয়েছে সেরকমভাবে লিখে দেওয়া হয়েছে। আমাদের এরকম নয়, আমাদের খুব বুদ্ধি করে অনেক মাথা খাটিয়ে তৈরি করা হয়েছে, যাতে করে মানে অনেকটা বিজ্ঞানসম্মত বলা যেতে পারে, সেরকম বিজ্ঞানসম্মতভাবে তৈরি। ঠিক আছে, আজকে এই অবধি থাক।